ত্রিপুরার রাজনীতিতে যেন এক নতুন দৃষ্টান্ত স্থাপিত হচ্ছে। এবার সংঘাতের রেখার দুই প্রান্তে বিরোধী ও শাসক দল নয়, বরং একই সরকারের শরিক দুই পক্ষ, বিজেপি ও তিপ্রামথা। আসন্ন এডিসি ও ভিলেজ কমিটি নির্বাচনের প্রেক্ষাপটে এই দ্বন্দ্ব আরো তীব্র হয়ে উঠছে, বিশেষ করে পাহাড়ি এলাকাগুলিতে। পাহাড় দখলের লড়াই এখন শুধু রাজনৈতিক ক্ষমতা কুক্ষিগত রাখার বিষয় নয়, এটি হয়ে উঠেছে জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রার ব্যাহত করার কারণ। স্থানীয় মানুষ আতঙ্কিত, প্রশাসন উদ্বিগ্ন এবং প্রশ্ন উঠছে, এই দ্বন্দ্বের শেষ কোথায়? তিপ্রামথা, যারা মূলত আদিবাসী জনগণের স্বার্থ রক্ষার দাবিতে রাজনীতিতে নিজেদের অবস্থান তৈরি করেছে, তারা বিজেপির ওপর চাপ সৃষ্টি করে চলেছে একাধিক ইস্যুতে। ত্রিপাক্ষিক চুক্তির বাস্তবায়ন, অনুপ্রবেশ রোধ, স্থানীয় জনগোষ্ঠীর সাংবিধানিক ও সাংস্কৃতিক অধিকার সংরক্ষণ ইত্যাদি দাবি, তাদের অনেক দাবি রয়েছে। সেসব দাবি নিয়ে অবস্থান কিন্তু স্পষ্ট। কিন্তু এই চাপ প্রয়োগ কি রাজনৈতিক কৌশল নাকি প্রশাসনিক অচলাবস্থার সূচনা? সবচেয়ে বড় প্রশ্ন, এই রাজনৈতিক সংঘাত কি জনগণের উন্নয়নের জন্য নাকি কেবল রাজনৈতিক পুঁজি গঠনের উদ্দেশ্যে? পাহাড়ি জনগণ কি শুধুই ভোট ব্যাংক? তাদের নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, জীবিকা, এই মৌলিক বিষয়গুলো কি হারিয়ে যাচ্ছে দলীয় কুটকাচালির অন্ধকারে? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। ত্রিপুরার পাহাড়ে রাজনীতির উত্তাপ কি রাজ্যের শান্তিপূর্ণ সহাবস্থানে ফাটল ধরাতে পারে? সে বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আজ আমার সাথে উদয়পুর থেকে অনলাইন জুড়ে গেছেন বিশিষ্ট সাংবাদিক স্বপন ভট্টাচার্য এবং বিলোনিয়া থেকে অনলাইন জুড়ে গেছেন বিশিষ্ট সমাজকর্মী সুমন পাল। দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। নমস্কার। স্বপনবাবু, বর্তমান রাজনৈতিক টানাপোড়েনে ত্রিপুরার সামাজিক সহাবস্থান বা জাতিগত সম্প্রীতির ওপর কি ধরনের প্রভাব ফেলছে বলে মনে করেন? বর্তমান যে অবস্থা রাজনীতিতে, সেটা খুব শুভ নয়। একটা আশঙ্কার মধ্যে রাজ্যের উভয় গোষ্ঠীর জনগণ, বিশেষ করে যারা শান্তিপ্রিয় নাগরিক, তারা একটু উদ্বেগের মধ্যে আছে। এর কারণ, রাজনীতিতে অসহিষ্ণুতা বেড়েছে এবং সাময়িক লাভালাভের কথাটা বেশি চিন্তা করা হচ্ছে। মানুষের কল্যাণে বা উপজাতিদের কল্যাণে পরিকল্পনা মাফিক কোন কাজকর্মের কথা কিন্তু রাজনৈতিক দলগুলি ভাবছে না। আপনি শুরুতে বলছিলেন এডিসি, ভিলেজ ভোট ইত্যাদি ইত্যাদি নিয়ে এই উত্তাপ কিনা। আমি বলবো সঠিক বলেছেন। এই রাজনৈতিক উত্তাপের মূল কারণ আসন্ন এডিসি ভিলেজ নির্বাচন, এডিসি নির্বাচন ইত্যাদি। ওকে, তাহলে আপনি বলছেন যে এডিসি নির্বাচনকে সামনে রেখে বা ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে শুধুই রাজনীতি করা হচ্ছে এবং রাজনীতির জন্যই এই সবকিছু। এখন সমস্যা হচ্ছে যে অনেকেই উদ্বেগ প্রকাশ করছে যে এই রাজনীতি করতে গিয়ে ত্রিপুরার যে শান্তিপূর্ণ একটি পরিবেশ রয়েছে, সেই পরিবেশে যেন কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয়। আসবো আপনার কাছে। সুমনবাবু, ত্রিপুরার মতো এই ধরনের সহনশীল ও শান্তিপূর্ণ রাজ্যে এই ধরনের রাজনৈতিক সংঘাত দীর্ঘমেয়াদে কি ধরনের সামাজিক প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন? আপনারা তো সমাজ নিয়ে কাজ করছেন, সমাজে রয়েছেন আপনারা। এই যে উত্তেজনাগুলো সৃষ্টি হচ্ছে বা এই যে সংঘাতগুলো হচ্ছে, বিশেষ করে শাসক শিবিরের দুই দলের মধ্যে, তাতে মানুষের উপর কি প্রভাব পড়ছে? দেখুন, যদি আমরা দেখতে যাই আর কি, ত্রিপুরা কাউর একার নয়, এটা সবার। উপজাতি, বাঙালি, হিন্দু, মুসলিম সব সম্প্রদায় মিলেই এই রাজ্য। আর যেগুলো মানে হচ্ছে বা এটা ওই ধারণা করা হচ্ছে যে আমরা চাই না যে 1988 মতো ভয়াবহ পরিস্থিতির দিকে ফিরে আসুক। তো রাজনৈতিক দলগুলো যেভাবে
নিজেদের ফায়দা, আর্থিক তার ফায়দা নেওয়ার জন্য, পলিটিক্যাল ফায়দা নেওয়ার জন্য যে পরিস্থিতিগুলো তৈরি করছে, যেমন আপনি দেখুন 30শে আগস্ট 2025 আমরা বাঙালি দল নামক একটা দল আগরতলাতে র্যালি করলো। ত্রিপুরার মালিক কে? বাঙালি আর কে? এমন ধরনের স্লোগান দিল। তার সাথে আরো একটা উস্কানিমূলক উক্তি করেছিল, ত্রিপুরা থাকতে চাইলে বাংলা শিখতে হবে। তেমনি এর কয়েকদিন পরে আবার আমাদের মহারাজা, যিনি ভূভাগা হিসেবে পরিচিত তোমার কাছে, ত্রিপুরামাতা সুপ্রিমো, 9 সেপ্টেম্বর 2025 হ্যাঁ ত্রিপুরামাতা সুপ্রিমো দিল্লিতে গিয়ে একটা পাল্টা স্লোগান দিল, আগরতলার মালিককে আমি প্রভু বিক্রমাদিত্য। মালিক থাকে, ভাড়াটে কখনো মালিক হয় না। ভাষণের রাজনৈতিক ধাঁচের মালিকানা দাবি। এটা কিন্তু একটা জিনিস উস্কে দিচ্ছে যে বাহারি বাঙালিদের মধ্যে একটা দাঙ্গার পরিস্থিতি, একটা উস্কানি দিচ্ছে। যেমনি আমরা বাঙালি দিচ্ছে, তেমনি তীব্রমতা দিচ্ছে। এটা নিতান্তই মানে দুঃখজনক আমাদের কাছে। একটা গণতান্ত্রিক দেশে এমন ধাঁচে কথাবার্তা, রাজনৈতিক ধাঁচে কথাবার্তা বা কোন উস্কানিমূলক কথাবার্তা বা দাঙ্গা লাগানোর মতো কথাবার্তা সত্যি নিন্দনীয়। ওকে, আমি আসবো। মানে অসাংবিধানিক, বিভাজনমূলক এই জিনিসগুলো হচ্ছে। তো আমি স্পষ্টভাবে একটা জিনিস বলতে চাই যে আমরা মানে রাজনৈতিক দলগুলো নিজের সাথে বিভেদমূলক ভাষা ব্যবহার করে যাচ্ছে, যা সাধারণ মানুষকে অশান্ত করছে। আমরা নাগরিকরা চাই রাজনৈতিক হোক উন্নয়নের জন্য, কর্মসংস্থানের জন্য, শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে, জাতীয় ভাষা নিয়ে নয়। এটাই আমার একদম। আপনি অবশ্যই বলেন রাজনীতি হোক উন্নয়নের জন্য। স্বপনবাবু, আপনি বহুদিন ধরে দেখছেন এই রাজ্যকে, আপনি আপনার অভিজ্ঞতা অনেক বেশি আমাদের থেকে। এখন সমস্যাটা হচ্ছে যখন এই ধরনের বক্তব্য আসে, যখন একটা অনুপ্রবেশকে কেন্দ্র করে এই ধরনের বক্তব্য সামনে আসে যে ত্রিপুরার মালিককে, আগরতলার মালিককে বা বিশ্রামগঞ্জের মালিককে, গন্ডাছড়ার মালিককে, এই ধরনের বক্তব্য বিভাজন এবং বিদ্বেষ ছড়ায় সমাজে। এটা অস্বীকার্য করা নয়, কিন্তু এখন সমস্যা হচ্ছে এটা কি সচেতন ভাবে করা হচ্ছে নাকি এটা অসচেতন ভাবে রাজনৈতিক বা দায়িত্ব জ্ঞানহীনতার মতো রাজনৈতিক নেতৃত্বদের এই ধরনের বক্তব্য সমাজে একটা বিভাজন তৈরি করছে বলে মনে করেন? আমার যেটা মনে হয়, আমাদের এইসব নেতাদের পড়াশোনা বলতে আমি ডিগ্রি বলছি না, রাজনৈতিক পড়াশোনা এবং রাজ্যের ইতিহাস সম্পর্কে সুস্পষ্ট ধারণা নেই। তিনি যে বললেন যে তিনি আগরতলার মালিক, তার একবার ভাবা উচিত ছিল। যেমন ধরুন ব্যক্তিগতভাবে আমি আমার কথাই বলতে পারি যে আমাকে তিনি কোন পর্যায়ে ফেলবেন। আমরা তো উদয়পুরেই পঞ্চম জেনারেশন চলছে আমাদের। আমরা তো দেশভাগের অনেক আগে থেকে এখানে, এবং ত্রিপুরা রাজ্যে আগরতলায়, বিলোনিয়াতে, ধর্মনগরে রাজামল থেকে উদয়পুরে প্রচুর লোক বসবাস করে, এবং ত্রিপুরার মহারাজারা তাদের এনেছেন পূর্ব বাংলা থেকে সরকারি কাজকর্ম চালানোর জন্য। ত্রিপুরা এমন একটি রাজ্য যার সরকারি ভাষা বাংলা বহুকাল আগে থেকে, রাজেন্দ্র যুগ থেকে। এই রাজ পরিবারের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের গভীর সম্পর্ক। শুধু তাই নয়, রবীন্দ্রনাথকে প্রথম স্বীকৃতি দিয়েছে
ত্রিপুরা রাজ পরিবার ঘটনা চক্রে সেই স্বীকৃতিও ত্রিপুরা রাজ পরিবার। ভারত ভাস্করের বড়ি দেওয়ার পরেই কবি মারা গেছে। 60 বছরের সম্পর্ক রবীন্দ্রনাথের জন্য। শান্তিনিকেতন প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রচুর অর্থ দিয়েছে এই রাজ পরিবার। এই রাজ পরিবারের ছেলে যখন তার নিজের পরিবারের ইতিহাস না জেনে, তার নিজের পরিবারের ঐতিহ্য সম্পর্কে না জেনে এই ধরনের কথা বলেন, তখন আমরা শুধু কষ্ট পাই। আসল ব্যাপারটা হচ্ছে যেটা আমি বিশ্লেষণ করেছি বিভিন্ন জায়গা থেকে খবর নিয়ে, যে ওনার যে রাজনৈতিক ভিত্তিটা উপজাতিদের মধ্যে এটা একটু একটু করে সরে যাচ্ছে। আচ্ছা, তার যে ভোট ব্যয় সেটা একটু একটু করে ভাঙছে। আর এটা একটা অদ্ভুত রাজনীতি আমাদের পাহাড়ে চলছে অনেক কয়েক দশক ধরে, যে ভোট রাজনীতির জন্য একটা উগ্র জাতীয়তাবাদী স্লোগান দেওয়া হয়। হ্যাঁ, সঙ্গে সঙ্গে কত সত্য যে আমরা বাঙালি নামক যে দলটি আছে তারাও উগ্র জাতীয়তাবাদের স্লোগান দেয়। কিন্তু খুব সুখের কথা যে এখানকার বাঙালি জনগোষ্ঠীকে উগ্র জাতীয়তাবাদের স্লোগানে আকৃষ্ট করা যায় না, যে কারণে ত্রিপুরায় সম্প্রীতিটা আছে। এখন একটা আতঙ্ক ছড়ানোর চেষ্টা হচ্ছে ঠিকই, আমি একটু আশাবাদী যে আমাদের সামনে কিন্তু একটা বিরাট অভিজ্ঞতা আছে, সেটা হল 1980 সাল। 1980 সালে দুর্ভাগ্যজনক ভাতৃঘাতী দাঙ্গা শুধু উপজাতিদের ক্ষতি করেনি, শুধু বাঙালিদের ক্ষতি করেনি, উভয় সম্প্রদায়ের এবং গোটা রাজ্যের অনেক ক্ষতি করেছে। সেই অভিজ্ঞতা থেকে হয়তো অশান্তি সৃষ্টি করা যাবে না। মানুষ নিশ্চয়ই অনেক সচেতন এখন। ঠিক, মানুষ এই বিভাজনের রাজনীতি, এটা যে রাজনীতি হচ্ছে মানুষ হয়তো বুঝতে পারছে এখন। সেখানে এই ফাঁদে হয়তো সাধারণ মানুষ আর পা দেবে না, যে রাজনীতি করতে এই যে বিদ্বেষ বা বিভাজন এর চেষ্টা হচ্ছে। এখন প্রশ্ন অন্য জায়গায়, আরো একটা জায়গায় আছে যে আপনার কাছে আসবো আমি সুমনবাবু, এই যে তিপ্রামথা বর্তমানে বিজেপির নেতৃত্বাধীন জোটের শরিক হলেও তাদের কার্যকলাপ বা দাবি প্রসূত আচরণের অনেক সময় সরকার বিরোধী দলের মতো মনে হয়। এটা স্পষ্ট যে দলটি নিজস্ব রাজনৈতিক জমি এবং আলাদা পরিচয় বজায় রাখতে চায়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই চাপ প্রয়োগের পদ্ধতি যদি বারবার প্রশাসনিক অচল অবস্থা তৈরি করে, তবে সেই জোট রাজনীতির ভবিষ্যৎ কতটা স্থিতিশীল হবে? কারণ আমরা দেখতে পাচ্ছি একটি বন্ধ আহ্বান করা হয়েছে, ডাকা হয়েছে তিপ্রামথা থেকে বারবার। মাঝে মধ্যে আমরা তারা অভিযানের নামে বা দাবি সনদ রাখার নামে মাঝে মধ্যে আমরা দেখি ধরনের আন্দোলনের নামেন তারা। দেখুন, আমরা যেটা দেখেছি যে তারা যেমন আমরা বাঙালি বা তিপ্রামথা বিপক্ষে আবেগতাড়িত স্লোগান দিচ্ছে, এগুলো মানুষের মনে বিভাজন তৈরি করে। নাগরিক হিসেবে আমি বলবো ত্রিপুরার কোন একটা গোষ্ঠী নয়, সবাই। তো আমি আপনাকে এটাই বলবো যে নিরাপত্তা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে হবে, কারণ আগের থেকে আমাদের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু অনেক শক্তিশালী হয়েছে। পুলিশ, কেন্দ্রীয় বাহিনী দ্রুত মোতায়েন করা যাচ্ছে কিন্তু আমাদের এখানে। এবং ত্রিপুরামথা কিন্তু যে আপনি দেখেন, আগে আমাদের একটা টাইম ছিল যে 1988 যে কথাটা বলা হয় বা ওইটা আমাদের ভাবিয়ে তুলে, কিন্তু তখন সশস্ত্র জঙ্গি বাহিনী ছিল, কিন্তু 2024-এ NLFT নতুন চুক্তি স্বাক্ষরিত করেছে। তো রাজনৈতিক অংশগ্রহণ করেছে এখন তিপ্রামথা, NLFT-র লোকরাও কিন্তু তিপ্রামথা যুক্ত আছে, বা বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর যারা নেতারা ছিলেন তারা কিন্তু আজকে তিপ্রামথার নেতৃত্বের মধ্যে
গণতান্ত্রিক পদ্ধতিতে তো মানুষ তো সব বুঝতে পারছে ওনাদের ভোট দিয়ে আনা না আনা কিন্তু মানুষের উপর ডিপেন্ড করবে আগামীতে। যদি উন্নয়ন সবসময় চাপ সৃষ্টি করেন তাহলে মানুষের কাছে কিন্তু সে বার্তাটা চলে যাবে। তো সেই দিকে তারা কিন্তু নিজেদের মধ্যেই একটা সতর্কভাবে থাকতে হবে। না, এখন প্রশ্ন হচ্ছে দেখুন, এখন সুমনবাবু আপনি যেটা সুমনবাবু আপনি যেটা বলছেন যে উন্নয়নের পথে চাপ সৃষ্টি করবে, এখন ব্যাপারটা সেটা নয়, কারণ তাদের যে দাবি সেটাও কিন্তু উন্নয়নকে ভিত্তি করেই। সেই উন্নয়নটা পাহাড়ের বা আমাদের জনজাতি অংশের মানুষের, তিপ্রাসাদের বা নৃগোষ্ঠী অংশের মানুষের উন্নয়নের দাবি কিন্তু ওনারা রাখছেন। এখন এই উন্নয়নের দাবি রাখতে গিয়ে তারা যে আন্দোলনের পথ বেছে নিচ্ছেন সেটা কতটা যুক্তিসম্মত, সেটা হচ্ছে আসল প্রশ্ন। প্রশ্ন হচ্ছে যে এই পন্থা কতটা যুক্তিসম্মত, আদৌ কি এতে জনগণের সমর্থন আদায় করা সম্ভব, নাকি এটা কেবল একটি কৌশল যার লক্ষ্যে শরিক দলের ওপর চাপ সৃষ্টি করা যায়? সুমনবাবু শুনতে পাচ্ছেন আপনি? দেখুন, সেটা চিন্তা করতে গেলে আমি একটা জিনিস অবতার বলছি যে আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলুন বলুন। ওকে সুমনবাবু আপনার, হ্যাঁ বলুন। যেমন ত্রিপুরা মথা যে এটা ত্রিপুরা ল্যান্ড এটা বলছে, তা কিন্তু আমি সমর্থিত, এই জিনিসটাকে সমর্থন করি। কারণ দেখুন, বাংলাদেশের যে পার্কটা ছিল, চট্টগ্রামের পার্কটা ছিল, ওই পার্কটা কিন্তু একটা টাইম আমার ত্রিপুরায় ছিল, ত্রিপুরার রাজধানী শাসিত অঞ্চল ছিল। যেমন আজকে আমাদের বাংলাদেশের মাতা কুলেশ্বরী মন্দিরে মহামান্য প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মোদীজি এসছেন। এটা দেবীর একটা অঙ্গ এখানটায় আছে, দেবীর সেই অনুসারে আরেকটা দেবীর অঙ্গ যেটা পড়েছিল সেটা হলো আপনার সীতাকুণ্ডের যে ভবানী মন্দিরটি, ভবানী মন্দিরটা পুরো মহারাজা দ্বারা তৈরি। ওকে সুমনবাবু, আপনার সংযোগের অসুবিধা হচ্ছে, আপনার সংযোগ, আপনার কথাগুলো কেটে কেটে আসছে। সুমনবাবু আমি একটু পরে যাচ্ছি আপনার কাছে একটু পরে যাচ্ছি, আপনার কথাগুলো কেটে কেটে আসছে, বোঝা যাচ্ছে না ঠিক করে। আমি শোভনবাবুর কাছে আবার যাবো। শোভনবাবু, এই যে পন্থাটা এখন তিপ্রামথার যে পন্থা দাবি আদায় উন্নয়নের জন্য এবং অবশ্যই নৃগোষ্ঠী অংশের মানুষের জন্য তাদের যে দাবি, এবং এই দাবি আজকের নয়, এই দাবি বিভিন্ন ভাবে অনেক দিন ধরেই এই দাবি করা হচ্ছে। এটাও প্রশ্ন রয়েছে যে এই দাবিগুলো কেন এতদিন পূরণ হয়নি, বা তাদের সার্বিক এবং সামগ্রিক উন্নয়ন কেন এখনো হয়নি পাহাড়ি গিরিবাসীদের। এখন এই পন্থা কতটা যুক্তিসম্মত, এটা নিয়ে প্রশ্ন হচ্ছে। আদৌ কি এতে জনগণের সমর্থন আদায় করা যাবে, নাকি এটা কেবলই একটি কৌশল, শরিক দলের উপর চাপ সৃষ্টি রাখা? এটা কি মনে করেন আপনি? না, এটা তো রাজনৈতিক দল তো কৌশল করবেই। এখানে আমার একটা কথা আছে যে এত বছর পরেও কেন আমরা অখরচের স্ক্রিপ্ট ঠিক করতে পারলাম না? এটা একবার বাংলা একবার রোমান, এই যে কিছু যুক্তিসঙ্গত দাবি রয়েছে, অকবরককে লেখ্য রূপ দিতে গেলে তার একটা স্ক্রিপ্ট লাগবে। এটা কখনো বাংলা কখনো রোমান, একবার এক একটা গভর্নমেন্ট আসে, সেই গভর্নমেন্ট কোন গভর্নমেন্ট এটাকে বাংলা স্ক্রিপ্ট করে, আবার কোন গভর্নমেন্ট রোমান স্ক্রিপ্ট করে। এইগুলি একটা মীমাংসা হওয়া দরকার। উপজাতিদের কর্মসংস্থানের সুযোগটাকে বাড়ানো দরকার। এটা কিন্তু মানতে হবে যে সমতলে পাহাড়ে দু জায়গাতেই অভাব আছে। অভাব যখন মানুষের থাকবে তখন উগ্রজাতীয়তাবাদের স্লোগান অনেক সময় এই কাজে লেগে যায়। আরেকটা আমার একটু খটকা লাগলো, আমি ভুল যদি না শুনি, এখানে কয়েকবার 1988 সালের কথাতে এসেছে। 1980 হবে এটা? 88 সালে কি হয়েছে? না, 88 সালে জোট সরকার এসেছিল, ওটা 1980 হবে যেটা হয়তো সুমনবাবু বলছিলেন।
1980 সালের নির্বাচিত হয়ে, হ্যাঁ, ভাতৃজাতি দাঙ্গার কথা আপনি বলছিলেন, যেটা সেটা 1980 সালের কথা। 1980 সালে জুন মাসের 6 তারিখে শুরু হয়েছে। এখন শোভনবাবু, এই যে আপনি যেটা বলছিলেন, অ্যামনেস্টি কিন্তু হয়েছিল জোট সরকারের আমল। হ্যাঁ, না এখন সেটা নয়, আমরা আমলে ছিল, প্রথম বামফ্রন্টের আমলে টিএনপি বিজয়লাল কলেজ। ঠিক না, আমাদের ত্রিপুরা শান্ত বহু বছর ধরে বা বহু দশক ধরে, কিন্তু এখন এই মুহূর্তে পরিস্থিতি অনেকটা শান্ত রয়েছে। এখন এই যে ত্রিপাক্ষিক চুক্তির পূর্ণ বাস্তবায়ন, এডিসির অধিক ক্ষমতা, অনুপ্রবেশ রোধে একটা কড়া পদক্ষেপের দাবি, এবং আদিবাসী সংস্কৃতি ও যে ভাষার সংরক্ষণ ইত্যাদি, লিপি সংরক্ষণ, এখন এইগুলো যে ত্রিপুরামথার এই যে দাবিগুলো সামনে রেখে সংঘাতের রাজনীতি করা এবং বন্ধ ডাকা কতটা যৌক্তিক বলে আপনি মনে করেন? মানে সরকারে রয়েছে ত্রিপুরামথা, এটা ত্রিপুরামথার যারা সমর্থক বা যারা ত্রিপুরামথাকে ভোট দিয়েছিলেন তারাও জানেন। এখন ত্রিপুরামথার দাবি যে কেন্দ্র সরকার তাদের এই দাবিগুলো মানছে না, তার জন্যে তারা এই ধরনের আন্দোলন করছেন, এবং এই ধরনের আন্দোলন করতে গিয়ে এই অনুপ্রবেশের ইস্যু ধরে হোক বা ককবর রোমান হরফের দাবিতে হোক, নানান ধরনের বক্তব্য উঠে আসে, কিছু কিছু মন্তব্য করা হয়, কিছু কিছু আন্দোলন করা হয়, এবং এই যে অনুপ্রবেশ ইস্যুতে আমরা দেখেছি অনুপ্রবেশকারী চিহ্নিতকরণের নামে কিছু হেনস্থা করা হয়েছে, সন্দেহের চশমায় দেখা হয়েছে আরেকটি জাতিগোষ্ঠীকে, এই ধরনের বক্তব্য উঠে এসছে একে অপরের বিরুদ্ধে, যেখানে একটা বিভাজন বা বিদ্বেষ ছড়িয়েছে। তো এগুলো কতটা যুক্তিযুক্ত বলে আপনার মনে হয়? না, গণতান্ত্রিক ভাবে আন্দোলন করার অধিকার সব রাজনৈতিক দলের আছে। এমনকি রাজ্য সরকারের শরিক হলেও ত্রিপুরামথা একটা ভিন্ন দল, তার ভিন্ন কর্মসূচি রয়েছে, ভিন্ন এজেন্ডা রয়েছে। তার এজেন্ডায় সে তো আন্দোলন করতেই পারে, কিন্তু দেখতে হবে সে আন্দোলন যেন সম্পূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতি মেনে হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেন হয়, কোনোভাবেই সেই আন্দোলন যেন হিংসাত্মক না হয়। আর তাদের যেসব দাবি বা যেসব দাবি আদায়ের জন্য আন্দোলন, সেটা অন্য কোনো জাতি গোষ্ঠীর বিরুদ্ধে যেন না যায়। একদম সেই ক্ষেত্রে ত্রিপুরামথার নেতৃত্বকে খুব শক্ত হতে হবে, সংযত থাকতে হবে। বলতে বাধ্য হচ্ছি যে সুপ্রিমোই যদি এই কথা বলেন, যে খুব তিনি বলছিলেন যে এই যে পূর্ব বাংলার একটা বড় অংশ, বর্তমান বাংলাদেশে কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, তার একটা বড় অংশ ত্রিপুরার মহারাজা ছিল। চাকরা, রোশনাবাদের কথা আমরা জানি। এমনকি পাকিস্তান হওয়ার পরেও দীর্ঘদিন ত্রিপুরার জেলা ছিল, যেটা এখন কুমিল্লা জেলা হয়েছে। পরবর্তীকালে পাকিস্তান, পূর্ব পাকিস্তান সরকার এই নাম পরিবর্তন করে ত্রিপুরা বাদ দিয়ে কুমিল্লা জেলা করেছে। এখানে সবাইকে অনুপ্রবেশকারী বললে তো হবে না, তারা তো ত্রিপুরার মহারাজার প্রজারা একটা জায়গা থেকে আরেকটা জায়গায়। এই সহজ বিষয়টা না মানলে তো মুশকিল, খুব মুশকিল। ঠিক, আমরা এই বিষয়টা নিয়ে সুমন বাবু কিছু বলছিলেন। সুমন বাবু, আপনি আছেন আমাদের সঙ্গে, শুনতে পাচ্ছেন আপনি এখন? হ্যাঁ, আপনি যেটা বলছিলেন সুমন বাবু, আপনার অনেক পরে, হ্যাঁ, যেটা আপনি বলছিলেন যে ত্রিপুরাতে মায়ের 51 ফিটের একটি মন্দির রয়েছে, আরো একটি মন্দিরের কথা আপনি বলছিলেন, তো সেখানে এরপর আপনার কি বক্তব্য ছিল, যেটা আমরা জানতে চাইছিলাম আপনার কাছে, যে কতটুকু যুক্তিযুক্ত মানে এই ধরনের দাবিগুলো বা শরিক দলের ওপর চাপ সৃষ্টির রাজনীতিটা?
না সুমনবাবু, আপনার কথা শোনা যাচ্ছে না, আপনার কথাগুলো আটকে যাচ্ছে, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। সুমনবাবু, আপনি আমাকে শুনতে পাচ্ছেন না, আপনি আপনাকেও শুনতে পাচ্ছেন না। আর যে কথাগুলো বলছিলাম, আবার আপনার সঙ্গে সংযোগ স্থাপন করার চেষ্টা করা হচ্ছে পিসিআর থেকে। সুমনবাবু, যদি আপনি শুনে থাকেন তাহলে অবশ্যই আপনার সঙ্গে আমরা কথা বলতে পারবো। এখন দর্শক বন্ধুরা, এই যে দাবিগুলোর অধিকাংশই বহুদিন ধরে কিন্তু উপেক্ষিত, মানে এই অভিযোগ কিন্তু রয়েছে যে তিপ্রামথার এই যে দাবিগুলো, বা জনজাতিদের হোক বা নৃগোষ্ঠী অংশের মানুষ, অনেকেই মনে করেন এগুলোর মধ্যে কিছু দাবি তো বাস্তবসম্মত এবং ঐতিহাসিক ভাবেও কিন্তু বৈধ। তবে প্রশ্ন হচ্ছে এই দাবিগুলোর বাস্তবায়নের জন্য বন্ধ কতটা কার্যকর বা প্রাসঙ্গিক। বর্তমান ভারতে বা বর্তমান ত্রিপুরাতে বা বর্তমান রাজনীতিতে বন্ধ কতটা প্রাসঙ্গিক? শোভনবাবু, আপনার কি মনে হয়? একটা সময় বন্ধ ছিল একটা বিরাট বড় হাতিয়ার, কিন্তু আজকের রাজনীতিতে বা আজকের ভারতবর্ষে বন্ধ কতটা প্রাসঙ্গিক? বন্ধ কথাটা তো পরে এসেছে, সেটা আগে আমরা জানতাম হরতাল। হরতালটা বন্ধ নাম ধারণ করেছে। একটা কথা আছে, কোন একটা অস্ত্র যদি বারবার ব্যবহার করা হয় সেই অস্ত্রের ধার কমে যায়। একদম। এই বন্ধ বা হরতাল আমাদের একটা গণতান্ত্রিক অধিকার, কিন্তু সেই অধিকারটাকে যদি আমরা কথায় কথায় ব্যবহার করি তাহলে এটার যে ধার সেটা কমে যায়। বরং অনেক সময় আমরা এই রাজ্যেই দেখেছি যে শাসক দল বন্ধ যাচ্ছে। শাসক দলের বন্ধ মানে কি? সরকারি ছুটি। বিশেষ করে বামফ্রন্টের আমলে এটা বেশি হতো। একদম। বামফ্রন্ট কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বন্ধ যাচ্ছে, ত্রিপুরা বন্ধ যাচ্ছে। আমরা তখন বলতাম যে ঠিক আছে, ভালো হয়েছে, বিনা বেতনে, আরে সবেতনে ছুটি হবে। এই ভাবে এটাকে ব্যবহার করাটা ঠিক নয়। আর বন্ধ মানে যারা খেটে খাওয়া মানুষ, যারা দিনমজুর, ছোট ছোট দোকানি, তাদের কষ্ট হয়। তা আমি আমার দাবি পূরণের জন্য অন্যকে কষ্ট দেবো কেন? আপনি আপনার দাবি আদায়ের জন্য অনশন করুন। একদম। সেখানে আমাদের স্বাধীনতা আন্দোলনে দেখা গেছে এমনকি স্বাধীনতার পরেও এই পাঞ্জাব যখন ভাগ হলো তখন চণ্ডীগড়ের দাবিতে, আমি ভদ্রলোকের নামটা ভুলে গেছি, এক ভদ্রলোক অনশন করে মারা গেছেন। বলুন। চলুন, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা চেষ্টা করছি। সুমনবাবু, আপনি আছেন সঙ্গে আমাদের এই মুহূর্তে? চলুন, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তারপর আমরা কথা বলছিলাম ত্রিপুরাকে অশান্ত করে বা কোন ধরনের চক্রান্ত চলছে কিনা। অনেকেই মনে করছেন যে একটা বিভাজনের রাজনীতি কোনোভাবে হয়তো উস্কে দেওয়ার চেষ্টা হচ্ছে, বিদ্বেষ ছড়ানো হচ্ছে। সুমনবাবু বলছিলেন যে বিদ্বেষ ছড়ানো হচ্ছে। আসলে শান্তপ্রিয় মানুষ ত্রিপুরার মানুষরা। শোভনবাবু জুড়ে গেছেন। শোভনবাবু, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? হ্যাঁ, আমি শুনছি। শোভনবাবু, ত্রিপুরাকে অশান্ত করে একদিনের শো অফ পাওয়ার দেখিয়ে কি রাজ্যবাসীর দীর্ঘমেয়াদী স্বার্থ রক্ষা করা সম্ভব হবে বলে মনে হয়, বিশেষ করে নৃগোষ্ঠী অংশের মানুষের? অসম্ভব। একটা বন্ধ করে এই দাবি আদায় হয়ে যাবে এটা আমি বিশ্বাস করি। আমি তো আগেই বললাম যে এতে খেটে খাওয়া মানুষের কষ্ট হবে, তাদের আর্থিক ক্ষতি হবে, ব্যবসা বাণিজ্যের ক্ষতি হবে। এটা কোনোভাবেই মানে বন্ধ কোনোভাবেই একটা সমর্থনযোগ্য নয়। আজকের রাজনীতিতে বা আজকের ভারতবর্ষে বন্ধ সমর্থন রাজনীতিতে আমরা 21 শতাব্দীতে এসে এই হরতাল বন্ধ করব, এটা আমার মনে হয় না যে ঠিক। এখন অনেকেই তো মনে করছে যে তিপ্রামথার দাবি অনেকাংশে প্রাসঙ্গিক এবং আদিবাসী জনগণের স্বার্থে মানে সোচ্চার হওয়া রাজনৈতিক দলের দায়িত্ব বটে, সেটা ওনারা করছেন। কিন্তু
সেই দাবি আদায়ে যদি বন্ধ, হুমকি ও জনদুর্ভোগকে হাতিয়ার করা হয় তাহলে সেটি আর গণতান্ত্রিক প্রতিবাদ থাকে না, তা হয়ে ওঠে জনবিচ্ছিন্ন একক স্বার্থ রক্ষা। তো এই ধরনের রাজনৈতিক অস্থিরতা পাহাড়ি জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য ও জীবিকাকে কিভাবে প্রভাবিত করছে বলে আপনি মনে করছেন বা কিভাবে দেখছেন? না, এগুলি তো তাদের সামাজিক শিক্ষা এবং সাংস্কৃতিক জীবনে চলাফল। একটা কথা মনে রাখতে হবে যে আমাদের এখানকার যারা জনজাতি গোষ্ঠী আছেন তারা কিন্তু অধিকাংশই অত্যন্ত শান্তিপ্রিয় এবং সমতলবাসীরও শান্তিপ্রিয়, কেউ অশান্তি চায় না। এখন একটা বন্ধকে কেন্দ্র করে যদি আমার অশান্তির সৃষ্টি হয় এবং জনদুর্ভোগ হয়, এটা উপজাতি জনসমাজেও ভালোভাবে নেবে না, আর সমতলের মানুষও ভালোভাবে নেবে, এবং কারোর মঙ্গলের জন্য এটা এই বন্ধ হবে বলে আমার মনে হয়। শোভনবাবু, আপনার মতে রাজ্য সরকার কি ভূমিকা নেওয়া উচিত যাতে আন্দোলনের দাবিও শোনা যায় আবার জনজীবনও বিঘ্নিত না হয়? মানে এই মুহূর্তে সরকারের বা প্রশাসনের কি ধরনের ভূমিকা নেওয়া উচিত বলে আপনি মনে করেন এই বিষয়টাতে? শোভনবাবু, আপনি শুনতে পেয়েছেন আমাকে? শোনা যাচ্ছে আমাকে? বলছিলাম যে আপনার মতে রাজ্য সরকারের কি ভূমিকা নেওয়া উচিত এই মুহূর্তে যে আন্দোলনের দাবিও শোনা যাবে আবার জনজীবনও বিঘ্নিত হবে না? মানে রাজ্য সরকারের বা প্রশাসনের কি ভূমিকা নেওয়া উচিত বলে মনে হয় এই যে চারিদিকে বিশেষ করে মনে হয় আলোচনার মাধ্যমে এটাকে মিটিয়ে নেওয়া যেতে পারে। দরকার হলে মুখ্যমন্ত্রী নিজে হস্তক্ষেপ করুন, তিনি টিপামথার সুপ্রিমোর সঙ্গে কথা বলুন, প্রয়োজনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলুন, কারণ টিপামথার নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, সেখানেই তাদের সেই চুক্তি হয়েছে। একই দলের সরকার, আপনারা কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলুন, কথা বলে যাতে এই ধরনের আন্দোলন না হয়, যেটাকে আমি স্পষ্ট করে বলতে চাই যে জনবিরোধী আন্দোলন, সেটা যাতে না হয় এবং সম্প্রীতি যে বাতাবরণ সেটা যাতে নষ্ট না হয়, সেই ক্ষেত্রে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে উদ্যোগ নিতে হবে। ওকে, একদম শেষ প্রশ্ন, একটা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনার দৃষ্টিতে সাধারণ মানুষ আজ রাজনৈতিক দলগুলোর উপর কতটা আস্থা রাখতে পারছে, বিশেষ করে পাহাড়ের সাধারণ মানুষ? আর রাজ্যের শান্তি শৃঙ্খলা পরিবেশ অক্ষুণ্ণ রাখতে রাজনৈতিক নেতাদের কি ধরনের দায়িত্ব নিতে হবে কি মনে করেন? রাজনৈতিক নেতাদের অনেক দায়িত্বশীল কথা, প্রত্যেকটা রাজনৈতিক দলকে কথাবার্তা বলার সময় প্রকাশ্যে সংযত থাকতে হবে, যাতে কোনো কথা অপব্যাখ্যা করার সুযোগ কেউ না পায়। এবং নিজেদের মধ্যে আগে আমরা যেটা দেখেছি যে পলিটিক্যাল পার্টির মধ্যে বা পলিটিক্যাল পার্টির নেতাদের মধ্যে একটা কথাবার্তা ছিল, একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল, একদম সচেতনতা ছিল। রাজনীতি যাই হোক, আমরা এটা দেখেছি যে পরস্পর বিরোধী দলগুলি নেতাদের মধ্যে একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল, কথাবার্তার সুযোগ ছিল। কিন্তু গত বেশ কয়েকটা দিন ধরে দেখছি যে তাদের মধ্যে কথা হয় না, তারা মানে একে অপরের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করে। ব্যক্তিগত আক্রমণ তো রাজনীতিতে হওয়ার কথা নয়, লড়াইটা তো ব্যক্তিগত নয়, লড়াইটা তো আদর্শগত লড়াই হয়, কর্মসূচিগত লড়াই হয়। সেখানে কেন ব্যক্তিগত বিরোধ হয়?
সেই জন্য রাজনৈতিক দলগুলির মধ্যে ডায়লগ হোক, কথা চলুক, তাহলে আমার মনে হয় পরিবেশ অনেকটাই শান্ত হবে। আর মানুষ কিন্তু রাজনৈতিক দলগুলির উপর ক্রমশ আস্থা হারিয়ে ফেলছে। মানুষ এখন প্রতিশ্রুতি বিশ্বাস করে না। কিন্তু এটা তো একটা খারাপ দিক আছে যে হয়তো মানে গণতান্ত্রিক যে প্রতিষ্ঠান, কতজন গণতান্ত্রিক যে ব্যবস্থা, তার প্রতি মানুষের এক সময় অনাস্থা আসবে। এটা কোনোভাবেই কাম্য। একদম। অসংখ্য ধন্যবাদ শোভনবাবু আজ সঙ্গে থাকার জন্য এবং এই গুরুত্বপূর্ণ আলোচনায় আপনি অংশগ্রহণ করলেন, আলোকপাত করলেন। ধন্যবাদ আপনাকে। আর শোভনবাবু এই মুহূর্তে আমাদের সঙ্গে নেই। শোভনবাবু, আপনিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আজ। দর্শক বন্ধুরা, ত্রিপুরা বরাবরই এক শান্তিপূর্ণ ও বহুত্ববাদী সমাজের প্রতিচ্ছবি, কিন্তু বর্তমান পরিস্থিতি সেই সামাজিক কাঠামোয় ফাটল ধরাচ্ছে বলে অনেকে কিন্তু মনে করছেন। রাজনৈতিক নেতৃত্বদের কাছে এখন সবচেয়ে বড় দায়িত্ব এই উত্তপ্ত পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখা এবং জনসাধারণের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া। তবে রাজনৈতিক দলগুলির এই প্রতিযোগিতা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে তার পরিণতি মারাত্মক হতে পারে। পাহাড়ি অঞ্চলে যেভাবে অস্থিরতা তৈরি হচ্ছে, তা কেবল স্থানীয় প্রশাসন নয়, পুরো রাজ্যের শান্তি ও শৃঙ্খলার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। অতীতে পূর্বোত্তর ভারতের জাতিগত সংঘাত ও বিচ্ছিন্নতাবাদের ইতিহাস রয়েছে। এই বাস্তবতায় নতুন করে উত্তেজনা ছড়ানো অত্যন্ত বিপজ্জনক হতে পারে। তাই সংযত ও সচেতন থাকতে হবে সবাইকে। সঙ্গে থাকুন আর সব খবরের জন্য দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ ভ্যানগার্ডে।